এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনাকাল একটা ভিন্ন রকমের পরিবেশ, ভিন্ন রকমের পরিস্থিতি, উদ্বেগ, উৎকণ্ঠা, মৃত্যু ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি, আর সেই ঝুঁকির সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তাজনিত নানান ঝুঁকি। এরই মধ্যে বাংলাদেশের জাতীয় বাজেট আগামী অর্থ বছরের সেটি জাতীয় সংসদে গত 11 জুন প্রস্তাবিত হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন এবং এই বাজেট নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া ইতিমধ্যেই অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী সহ রাজনৈতিক মহল থেকে এসছে। কেউ কেউ এটিকে বলছেন যে অসাধারণ সময়ের একটি অতি সাধারণ বাজেট, কেউ কেউ বলছেন এই বাজেটের ভাব আছে কিন্তু কোনো ভাষা নেই, কেউ কেউ বলছেন এটি অস্বাভাবিক সময়ের এক স্বাভাবিক বাজেট। বাজেটের যৌক্তিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন বিশ্বাসযোগ্যতা নিয়েও। অনেকেই মনে করেন যে কোভিড বা করোনা কাল, কোভিড-19 এই সংকটকালে এই বাজেটের জন্য অর্থায়ন একটা বড় সমস্যা এবং সেই অর্থ কোত্থেকে আসবে। নানান খাতকে চিহ্নিত করা হয়েছে সরকারের দিক থেকে, অর্থমন্ত্রীর দিক থেকেও। বৈদেশিক সহায়তা বা সাহায্যের প্রসঙ্গ বা ঋণ হিসেবে যেভাবেই আমরা দেখি না কেন, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বা খাত। কিন্তু সেখানটাতে অনেকে প্রশ্ন তুলেছেন যে যেভাবে বাজেটটি উপস্থাপন করা হয়েছে তাতে কোভিড-19 জাতীয় কোনো সংকট পৃথিবীতে আছে বা বাংলাদেশে আছে সেটি মনে হয় না। এবং এই বাজেট দেখবার পরে যেটি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বা বাজেটের আকার বা কোভিড-19 পরিস্থিতিকে যেভাবে এই বাজেটে চিত্রায়িত করা হয়েছে, তাতে পৃথিবীতে সবচেয়ে সফল, অর্থাৎ এই সংকট মোকাবেলায় সফল দেশ হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশ চিহ্নিত হবে এবং সবাই তখন বলবেন যে এই যাদের অর্থনীতি এত সবল, সচল, সক্রিয়, তাদের নিশ্চয়ই কোনো সহায়তা বা সাহায্যের প্রয়োজন হয় না। এবং সেক্ষেত্রে এই বাংলাদেশ যে সাহায্য সহায়তা পেত সেটি হয়তো অন্যান্য দেশের দিকেও চলে যেতে পারে। এরকম নানান প্রশ্ন আছে। অন্যদিকে কোভিড-19 পরিস্থিতি কিভাবে বাংলাদেশ মোকাবেলা করছে সেটি নিয়েও মানুষের মধ্যে ইতিমধ্যেই নানা রকমের উদ্বেগ। প্রতিদিনই উল্লম্ফন ঘটছে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা। যখনই শনাক্তকরণ প্রক্রিয়া অর্থাৎ টেস্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে একই গতিতে আক্রান্তের সংখ্যাটাও চিহ্নিত হচ্ছে এবং সেটি মানুষ জানতে পারছে। এবং সেটিকে অ্যাড্রেস করবার ক্ষেত্রেও নানা রকমের সংকট আমরা দেখতে পাচ্ছি। দুদিন আগেই শুনলাম আমরা কিছু এলাকা চিহ্নিত করা হলো রেড জোন এবং ইয়েলো জোন হিসেবে, সেগুলোতে কঠোর লকডাউন করা হবে। কিন্তু আমরা গতকাল ঢাকা শহরে যারা বেরিয়েছি তার কোনো নমুনা বা চিত্র পাওয়া যায়নি। এরকম নানা রকমের প্রশ্ন আছে, সংকট আছে। সেসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার হেয়ার রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এম এ মান্নান, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদেরকে তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, ইতিমধ্যে আপনি জানেন যে প্রস্তাবিত বাজেট নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। অনেকেই এই বাজেটের যৌক্তিকতা, বাজেটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই বলছেন যে পরিস্থিতির মধ্য দিয়ে গোটা বিশ্ব যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে, বাজেটে তার কোনো প্রতিফলন নেই, এটি হয়তো হিতে বিপরীত হবে, যেটি হয়তো অর্থমন্ত্রী চিন্তা করেছিলেন তার বিপরীত হবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটি আপনার মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত, যে সাধারণত এই ধরনের অর্থনৈতিক দলিলে যে তথ্য উপাত্তগুলো ব্যবহার করা হয় সেগুলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস-এর তথ্য, কিন্তু এই বাজেটে যেসব তথ্য উপাত্ত ব্যবহার করা হচ্ছে তার অনেক তথ্য উপাত্তই বিবিএস-এর তথ্যের সঙ্গে মেলে না। ধারণা করা হচ্ছে যে সেগুলো অর্থ মন্ত্রণালয়ের নিজেদের তৈরি করা তথ্য উপাত্ত। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে বাজেটটি আসলে কেমন হলো শেষ পর্যন্ত মনে হচ্ছে, নাকি আপনারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিচ্ছেন যে বাজেট পাশের আগে একটা বড় ধরনের সংযোজন বিয়োজন করতে হবে বাজেটে? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। যৌক্তিকতা নিয়ে আপনার একটা মন্তব্য আছে এখানে, আমি সেটাই প্রথম বলতে চাই। যৌক্তিকতা নিয়ে বোধ হয় আমাদের কি বলার আছে, আমাদের করতে হবে, এটি যে রিকোয়ারমেন্ট, সাংবিধানিক রিকোয়ারমেন্ট, একটা জীবন্ত সরকারের জন্য এটা একটা লাইভ ইস্যু। বাজেট তো আনতেই হবে, সংসদে পাশ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং যৌক্তিকতা নিয়ে বোধ হয় আমাদেরকে কোনো প্রশ্ন থাকা এখানে বোধ হয় ঠিক হয় না। এখন এটা নিয়ে আপনারা আরেকটা অত্যন্ত গুরুতর একটা ধরনের একটা আপনি মন্তব্য করেছেন যে সংখ্যা ব্যবহার করা হয়েছে। আপনার ধারণা বা অনেকের ধারণা, আপনি বলছেন যে এগুলা বোধহয় অর্থ মন্ত্রণালয় নিজেই করেছে। অধিকাংশ তো তারা নিজেরাই করেছে, এটা তার দায়িত্ব। আমাদের এখান থেকে যেটুকু করার নেওয়ার কথা, আমাদের প্ল্যানিং থেকে, আমার পরিসংখ্যান থেকে ইত্যাদি, আমার যত ধারণা, আমরা একটা সরকারের যে হোল আমরা কাজ করেছি। মন্ত্রী হয়তো অনেক সময় দেখা যায় না বা অতটা দরকার হয় না। আমলাদের মধ্যে অর্থের আমলা এবং প্ল্যানিং এর আমলা এবং পরিসংখ্যানের আমলা, তাদের মধ্যে নৈমিত্তিক যোগাযোগ থাকে।
আমরা যারা মন্ত্রী, ইনক্লুডিং আমি অর্থমন্ত্রী, আমরা তো সাময়িকভাবে আসি আর যাই, এরা তো জীবনভর প্রফেশনাল, তাদের মধ্যে এস্টাবলিশ নেটওয়ার্কিং সিস্টেম আছে, সেটা করেই তারা কাজটা করেছে। আমরা দূর থেকে, আমি আমার কথা বলতে পারি, আমি দূর থেকে দেখেছি মিটিং হচ্ছে, ট্রাইপার্টাইট মিটিং হয়েছে যেখানে অর্থমন্ত্রী মহোদয় চেয়ার করেছেন, আমারও উপযুক্ত প্রতিনিধি ছিল, এবং যে সকল মন্ত্রণালয়ের সঙ্গে যখন কাজ ছিল, বিশেষ করে উন্নয়নমূলক কাজ, সেগুলোর সময় দ্বিপক্ষীয় মিটিং হয়েছে এবং অনেক তর্কাতর্কি হয়েছে, বার্গেন হয়েছে। তর্কাতর্কি নেগেটিভ সেন্সে নয়, ডায়ালগ করার পরে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কাছে যেটা এসছে পুরা সার্ভিসটা, এটা এইগুলো পর্যায়ে পার হয়ে এসছে। সুতরাং ফিগার নিয়ে যদি কারো কোনো বড় ধরনের সংশয় থাকে, তাকে আমি সম্মান করি, তিনি সে সংশয়গুলা প্রকাশ্যে নিয়ে আসবেন যথেষ্ট তার তথ্য দিয়ে। আমার জানা মতে আমাদের যে ফিগার গুলো আমরা ব্যবহার করেছেন মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটই বললাম, বা সরকারের বাজেট, সেগুলো অবশ্যই দায়িত্বশীল এবং জেনে শুনে তিনি করেছেন, এবং সেটাকে অর্থ মন্ত্রণালয়ের নামে গেলেও সরকারেরই বাজেট এবং সরকারের পক্ষে বাজেট। সুতরাং এর দায়িত্ব অর্থ মন্ত্রণালয় যতটুকু নেবে সরকার অবশ্যই নিচ্ছেন, এবং আমি সরকারের অংশ হিসেবে আমি আরেকটি প্রশ্ন ছিল যে একটা ভিন্ন ধরনের পরিবেশ, যে কোভিড-19 পরিস্থিতি, সেই পরিস্থিতির খুব একটা ছোঁয়া এই বাজেটে পাওয়া যায়নি। ছোঁয়া বলতে আসলে এই সংকট তো অনেকেই মনে করছেন যে এটা 3 বছর 5 বছর এমনকি 10 বছর মেয়াদি যে সংকট আছে, সেই সংকট মোকাবেলা করতে সময় লেগে যেতে পারে। তো তার কোনো প্রতিফলন এই বাজেটটিতে পাওয়া যায়নি, যে এটি একটি সংকট, গভীর সংকট আছে, সেটি ঠিক সেই অর্থে বোঝা যাচ্ছে না এই বাজেট দেখে। বরং যে বাজেটের যে আকার 5,68,000 কোটি টাকা কোত্থেকে আসবে সেটি সেইভাবে বিবেচনায় নেই। ব্যয়ের প্রসঙ্গটা অনেক বেশি গুরুত্ব, ব্যয় বাড়িয়ে দেওয়া হচ্ছে শতকরা 13%, প্রবৃদ্ধি ধরা হচ্ছে 8.2%, যেটি পৃথিবীতে এখন কোনো দেশই বোধহয় কল্পনাও করতে পারে না। মানে ঘুমের মধ্যেও স্বপ্ন দেখবেন না যে 8.2% তার প্রবৃদ্ধি হবে, কিন্তু বাংলাদেশ সেটি দেখছে। তো এটি তো আসলে বিশ্বকে অবাক করে দেওয়ার মতোই একটা তথ্য বা পরিকল্পনা বা স্বপ্ন। ধন্যবাদ আপনাকে। কোত্থেকে আসবে অর্থায়ন, সেটা আমি একটু পরে বলছি। সেটা সহজ, আপনার যে কয়টা মন্তব্য করছেন তার চেয়ে সবচেয়ে সহজ পাঠ হলো অর্থায়ন করতে পারবে, আমি মনে করি। এর আগে যে আপনি বললেন যে এত বড় একটা পৃথিবীব্যাপী ঝড় কাঁপানো ঝড় উঠেছে কোভিডে, আপনারা বাজেটে এটা দেখছেন না, কিন্তু আপনি জানেন আমাদের সরকার প্রধান এটা শুরুর সময় থেকেই তিনি বলছেন, যখন বাজেটের হাওয়া শুরু হয়েছে তার মন্তব্য পরিষ্কার বাইরে আপনাদের মিডিয়াতে প্রচারিত হয়েছে, তিনি বলেছেন এইটা হবে একটি রিকভারির পুনর্বাসন বাজেট। কিসের থেকে রিকভারি হবে? যে ক্ষতিটা অর্থনীতির হয়েছে গত 4 মাসে, সেই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া, রিকভারি করে টাঙ্গায় উঠা, এই ধরনের মন্তব্য তিনি করেছেন। বাজেটটা তার দৃষ্টিভঙ্গিতে, যেটা আমি বিশ্বাস মাননীয় অর্থমন্ত্রী তার কাজে এটা প্রতিফলন ঘটেছে, কিন্তু সরকার প্রধানই তো মূল পার্টি। সুতরাং আমি মনে করি যে এটা বাস্তবতা ভিত্তিক নয়, এটা মানে কোভিডের বিষয়টা আছে। কারণ আরেকটা ব্যাপার দেখবেন, কোভিডে যেখানে সবচেয়ে বেশি আঘাত করেছে স্বাস্থ্য খাতে প্রাথমিকভাবে, তারপরে অর্থনৈতিক খাতে ওয়াইডলি। স্বাস্থ্য খাতকে এবার বরাদ্দের পরিমাণ, সিরিয়াসনেস, মনোযোগ এবং স্বাস্থ্য খাত নিয়ে যে একটা তুলপাড় চলছে সরকারের মধ্যে, যেটাকে আরো সামনে নিয়ে আসা, এগুলা প্রতিফলন বাজেটে আছে, এবং সেটা প্রমাণ করে যে বাজেট অবশ্যই সময়ের সঙ্গে এটা মিল আছে। আর অর্থনৈতিক বললাম নট সেকেন্ডারি, মানুষের জীবিকার প্রশ্ন যেটা, সেখানেও যে বিশাল প্রণোদনার প্যাকেজ, যেটা আমাদের মতো একটা দেশের জন্য প্রায় 4% জিডিপি দিয়ে এবং সবচেয়ে দ্রুততার সঙ্গে, আমি বলবো ক্ষিপ্র গতিতে প্রথম দিকে এই যে কয়টা দেশ এখন নিয়ে আসছে সহায়তা বা প্রণোদনা, বাংলাদেশ প্রথমেই করেছে, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট। সুতরাং সেদিক দিয়েও প্রমাণ করে যে সরকার এই সময় সিরিয়াস ছিল। এই দুইটা পরিমাপ, যে আপনার যে মূল একটা অভিযোগ যে এই বাজেটে সিরিয়াসনেস দেখছেন না কোভিড জড়িত, আমি মনে করি বিনীতভাবে যে এটা বোধহয় সঠিক নয়। ল্যাঙ্গুয়েজে মানে বেরিয়ে হতে পারে, এটা ভিন্ন কথা। আর তৃতীয় যেটা অর্থায়ন নিয়ে, অর্থায়ন আমি বলছিলাম সবচেয়ে সহজ, এটা সহজ হবে কোন কারণে বলছিলাম, অভ্যন্তরীণ অর্থে টানাটানি পড়বে অবশ্যই, কিন্তু সরকার তো অভ্যন্তরীণ অর্থ দিয়ে কখনো চলে না। আমরা এই একটা ঘাটতি বাজেট করি, আমরা উন্নয়নশীল দেশ সাধারণত ঘাটতি বাজেটই করে থাকে, এই নিয়ম। সুতরাং আমরা সেই লাইনেই আছি। আর এই বছর যদিও ডোমেস্টিক
রাজস্ব প্রবাহটা কমবে স্বাভাবিক কারণে, আমরা এটা নট বিগ নিউজ। আমরা বহির্বিশ্বের সহায়তামূলক ঋণ যেগুলো আমরা পাওয়ার কথা আন্তঃরাষ্ট্রীয় সংস্থাগুলো থেকে, যেমন বিশ্ব ব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা AIIB বা IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, প্রত্যেক জায়গা থেকে আমরা ইতিবাচক বার্তা পাচ্ছি। বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বিশাল বড় পরিমাণে অর্থ নিয়ে আসছে। এই যে কোভিড জনিত কারণে উন্নয়নশীল দেশগুলোকে তারা স্বল্প সুদে যে ঋণ দেয়, IDA ঋণ যেটাকে বলা হয়, যেটা আমরা এখনো পাচ্ছি, 20 সাল পর্যন্ত পাবো, সেটাও তারা অনেক বড় মাত্রায় দিবে। তার একটা সামান্য প্রমাণ দিলাম আমাদের সরকারের যে যে কনফিডেন্স। সরকার কিন্তু এই যে পূর্বের ঋণের কিস্তি এখন যেগুলো ডিউ আছে, এই মাস, সামনের মাসে দেওয়া, এই বছরে দেওয়া, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB তারা বলছিল যে এই ঋণের যে কিস্তিগুলো তারা স্থগিত রাখতে রাজি আছে কিছু দিনের জন্য, ফলে একটা আর্থিক বাড়বে। কিন্তু আমাদের সরকার বলছে আমরা এটা স্থগিত দেবো না, আমরা ডিউ টাইমে আমরা পেমেন্ট করবো। এই যে সাহসটা বা এটা যে নিজের যে একটা শক্তির একটা পরিচায়ক, তো এই সকল বিবেচনায় মনে করি অর্থায়ন সমস্যা হবে না। সমস্যা জনাব জিল্লুর, আমি অকপটে স্বীকার করব, আমাদের বাস্তবায়নের শক্তি, আমাদের দুর্নীতির একটা যে একটা উপস্থিতি আমাদের এখানে, এবং ওই বাস্তবায়ন যেটা যে আমরা যে মানে কাজ না করে টাইম ওভাররান যেটা, ওইগুলো নিয়ে আমি বেশি চিন্তিত। জি, আসবো আবার আপনার কাছে। মিস্টার নুরুল কবির, আপনি শুনলেন, এবং মন্ত্রী খুবই আশাবাদী এবং সরকারও আশাবাদী, এবং তারা মনে করেন যে তারা আসল শক্তি যেটি সরকারের, সেটি আসলে বাজেটের মধ্য দিয়ে তুলে ধরেছেন। তো বাজেটকে আপনি কিভাবে দেখছেন? কেমন বাজেট হলো বলে মনে করেন? মন্ত্রী যদি আশাবাদী থাকেন তাহলে আমাদের জন্য ভালো, কারণ হচ্ছে একটা উন্নয়নশীল দেশে আশাবাদের ভিত্তিতে এগোনো ছাড়া কোনো পথ নাই। সেটা যেমন সত্য, সে আশাবাদের কতগুলি বস্তুগত ভিত্তি নির্মাণ, বিকাশ এবং সেগুলোকে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তার সঙ্গে প্ল্যানিং এবং বাজেট প্ল্যানিং এবং বাজেট প্রস্তাবনা জড়িত থাকবার কথা। তো ইতিমধ্যে অনেক আলাপ হয়েছে যে বাজেটে কি কি আছে, সেটার সঙ্গে ব্যাপারে আমার অবজারভেশন যেগুলো আছে আমি একটু পরে বলছি। প্রথমে আমি শুরু করতে চাই বাজেটে কি নেই সেটা, সেই কথাটা দিয়ে। আমি নিজে বহু বছর বাজেটের মূল দলিল মন্ত্রীর সঙ্গে সংসদে বসে পড়েছি। আমি যখন পার্লামেন্টারি রিপোর্টিং করতাম, প্রতিটা বাজেটে যখন নির্বাচিত একটা সরকার থাকতো, সেটা যেই দলেরই হোক না কেন, ন্যাশনাল বাজেট তো একটা রাষ্ট্র তো একটা জাস্ট কোম্পানির মতন না। একটা ন্যাশনাল বাজেট, সেটা আপনার বাজেটটা তার অর্থনৈতিক যে লক্ষ্য এবং নানান কিছু ডিস্ট্রিবিউশনটা করে, তার কত রাজনৈতিক লক্ষ্য থাকে, এবং সেই রাজনৈতিক লক্ষ্য তার ইতিহাসের ভেতর থেকে উঠে আসে। এই অর্থে যে রাষ্ট্রকে নানাভাবে দেখা যায়। একভাবে দেখার অর্থ হচ্ছে যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী রাজনৈতিকভাবে সংগঠিত হয় তার কতগুলো স্বপ্ন বাস্তবায়নের জন্য। বাংলাদেশ রাষ্ট্র এরকম উত্থিত হয়েছিল দীর্ঘ দিনের সংগ্রামের মধ্য দিয়ে। একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাম্যবাদী ব্যবস্থা, এগুলি প্রতিষ্ঠা করবার জন্য বাংলাদেশের মানুষ একটা যুদ্ধের মধ্য দিয়ে রাষ্ট্র হিসেবে সংগঠিত হয়েছিল। তো ফলে বাজেট প্রস্তাবনা এবং বাস্তবায়নের ক্ষেত্রে জাতির যে অন্তর্গত রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কিভাবে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে, আরো বিকশিত করবে, সেই জন্য কি কি ধরনের অ্যালোকেশনস লাগবে, এগুলো বিবেচনার মধ্যে রাখা হয়। এই একটি বাজেট পুস্তিকা আমি পড়লাম, যেটার মধ্যে একটি কথা, কোন রাজনৈতিক কথা এর মধ্যে নাই। এই অর্থে যে ধরুন, এই যে বাংলাদেশ যে একটা ভয়াবহ রাজনৈতিক সংকটের মধ্যে প্রায় 12 বছর ধরে আছে, আপনার 14 সালের জানুয়ারি থেকে একটা প্রধানত একটা ভোটহীন একটা সংসদ, দ্বিতীয়ত আবার পরের বছর আপনার 29শে জানুয়ারি বলে থাকি আমি, কারণ 30 তারিখে হওয়ার কথা যে নির্বাচন, তার একটা বিরাট অংশ 29 তারিখ রাতে হয়ে গেল। এই যে এক নির্বাচনের এই ধরনের অবিশ্বাসযোগ্য, অগ্রহণযোগ্য, জনগণের অংশগ্রহণ ছাড়া নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারগুলো চলছে, এইটা তো অস্ট্রিচ সিনড্রোম দিয়ে আমি চোখে দেখতে পাচ্ছি না, বন্ধ করে আছে, কিন্তু কেউ দেখছে না। ব্যাপারটা এরকম নয়। মানুষের মধ্যে শোক, দুঃখ, বেদনা, রাগ, এগুলো তৈরি হচ্ছে বা হয়ে আছে। এগুলো থেকে নিয়ন্ত্রণ বা এগুলো থেকে বেরিয়ে আসবার জন্য ভবিষ্যতে কিভাবে একটা পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাওয়া যায়,
সেইটার কোনো পরিকল্পনা কিংবা সেটা নিয়ে কোনো উদ্বেগ এই বাজেটের কোথাও নাই, স্বীকারোক্তির মধ্যেও নাই, বর্ণনার মধ্যেও নাই, এবং যে সমস্ত পরিকল্পনা পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলিকে বিকশিত করবার জন্য কি ধরনের বাজেটারি অ্যালোকেশন দরকার সেগুলো ওই চিন্তা না থাকলে যেমন এখানে প্রস্তাব থাকার কথা না, সেটা এরকম আছে। এটা একটা প্রধানত উদ্বেগের বিষয়। কারণ হচ্ছে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক উন্নয়ন একটা দেশের সামগ্রিক উন্নয়নকে একটা দিগদর্শন দেয়। দ্বিতীয় হচ্ছে যে আপনি নিজে উল্লেখ করেছেন, মাননভাবে বলেছেন যে আমাদের একটা অসাধারণ সময়ের মধ্যে এই যে কোভিড সংক্রান্ত যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে তখন এই বাজেটটা প্রস্তাবিত হয়েছে। ফলে তার রিফ্লেকশনসটা কি? আমাদের দিক থেকে নাগরিক হিসেবে কতগুলি প্রত্যাশা ছিল। যেমন ধরুন, সরকার স্বীকার করুন আর না করুন, বাংলাদেশের যে কোনো নিউজ পেপার রিডার কিংবা টেলিভিশন শোনে কিংবা চোখ কান খোলা আছে সবাই জানে যে এই যে কোভিডটা পৃথিবীতে আসলো এটা আমাদের দেশে উৎপন্ন হয় নাই। একটা বিদেশে চায়নাতে এটা প্রথম ধরা পড়ে এবং ডিসেম্বর মাসে। চায়নাতে ডিসেম্বর মাসে ধরা পড়ার পর ওই মাসের শেষের দিকে এবং জানুয়ারির প্রথম দিকে চায়না WHO-কে পরিষ্কারভাবে জানিয়েছে তাদের এই ঘটনাটা ঘটেছে। WHO সারা পৃথিবীতে তার যত সংগঠন আছে, মেম্বার স্টেটস আছে, তাদেরকে জানুয়ারি মাস থেকে এই তথ্যগুলো দিয়ে আসছে। এবং সেই তখন থেকে যদি কাজ শুরু করা যেত, কিছু কিছু দেশ কাজ করেছে, হাতের কাছে এই মুহূর্তে মনে পড়ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, এমনকি দক্ষিণ এশিয়ায় নেপাল, যারা একেবারে জানুয়ারি মাসে সংশ্লিষ্ট সমস্ত সংগঠনকে, স্বাস্থ্য, ইকোনমিক খাত, এটা যা যা আছে, হ্যাঁ, তাদের বিজ্ঞানী, তাদের সমাজবিজ্ঞানী, তাদের রাষ্ট্রের নানান অংশ, আন্তর্জাতিক সংগঠন সমূহ, তাদের নিয়ে পরিকল্পনা করে তখন থেকে প্রস্তুতি গ্রহণ করেছে। বাংলাদেশে অন্যান্য দেশের মতো WHO বাংলাদেশকেও জানুয়ারি মাসের প্রথম দিকেই এগুলো জানিয়েছে। তথ্য প্রমাণাদি কিছু আমাদের কাছে আছে, পত্রপত্রিকাও কিছু বেড়েছে, WHO নিজেও কথা বলেছে। আমাদের এইখানে আপনার মার্চ মাসের 18 তারিখের আগ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমাদের এখানে এটা করা সহজ ছিল, গরিব দেশ বলেই হয়তো সহজ ছিল। কারণ হচ্ছে আমাদের মাত্র প্রধানত একটা আর দুইটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে। অসুখটা যেহেতু বিদেশের থেকে এসছে, সুতরাং প্রথম দিকে যদি ওইখানে কন্ট্রোলটা করা যেত, সেই কন্ট্রোল এবং কোয়ারেন্টাইন করা যদি যেত, সেই প্রস্তুতি, স্পৃহা এবং অঙ্গীকার যদি থাকতো, তাহলে এইভাবে ছড়িয়ে পড়ার কোনো সুযোগ ছিল না। তারপরে যে যা হবার তাই হলো। হওয়ার পরেও যখন ওই পত্র পত্রিকা, দেশি বিদেশি সবাই যখন এই ঘটনাগুলি উদ্বেগ শুরু করলো, সরকারকে সমালোচনা শুরু করলো, তখন আমরা দেখলাম সরকার একটা মাত্র সংগঠন এটাকে মনোপোলাইজ করলো। অর্থাৎ এই দেশে এত হসপিটাল আছে, সরকারি এবং বেসরকারি, যোগ্য ডাক্তার আছেন, যোগ্য, এবং এই যে তাদের মৃত্যুর মধ্য দিয়ে অনেক তরুণ ডাক্তার প্রমাণ করেছে তাদের মানুষকে সেবা দেওয়ার অঙ্গীকারও আছে। কিন্তু একটা মাত্র সংগঠন সপ্তাহের পর সপ্তাহ শুধু তারাই টেস্ট করবে, এবং এই কাজটা করবার ফলে যে ঘটনাটা ঘটলো, আপনার নানান জায়গায় অন্যান্য ওরা কাজ করতে পারলো না, তাদেরকে কাজ করতে দেওয়াও হলো না, এবং টেস্টগুলি হলো না। এর মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম যেটা একটা ভয়াবহ অবস্থায় এখন পৌঁছেছে। আমার আশা ছিল যে সরকার এইটার একটা জবাবদিহিতা, যে তারা যে ভুলটা করেছে, এবং এই ভুলটা অন্যায়, তো আমি মনে করি অন্যায় করেছে, অন্যায়টা না বলেও ভুল স্বীকারও যদি করতো, মানুষ একটা অন্য ধরনের বিশ্বাসযোগ্যতা সরকার মানুষের মধ্যে তৈরি করতে পারত বাজেট ডকুমেন্টে। কারণ ওনারা বলছেন, বর্ণনার মধ্যে আছে এটার মধ্যে, যে বাজেটকে, এই যে কোভিডকে কেন্দ্র করে একটা নতুন ধরনের পরিকল্পনা তাদেরকে করতে হচ্ছে। যেমন ধরুন এখনো পর্যন্ত এই যে কোভিড স্পেশালাইজড হসপিটাল বা করার যে ধারণা, পৃথিবীর বহু দেশ এটা বাতিল করে দিয়েছে। কেন? যে COVID-19 দিয়ে আক্রান্ত হয় তার অন্য রোগও থাকতে পারে, কিংবা অন্য রোগ না থাকলেও কোভিডের কারণে অন্যান্য রোগ আপনার বিস্তার লাভ করতে পারে, অ্যাগ্রাভেট করতে পারে। তো এইরকম একটা পরিস্থিতিতে যেখানে শুধু কোভিড দেখার ডাক্তার থাকবে, অন্যান্য ইউনিটসগুলি থাকবে না, এটা কোনো বিজ্ঞানসম্মত ব্যবস্থা না। এইটা ব্যবস্থা দরকার ছিল প্রত্যেকটা হসপিটালের মধ্যে কোভিড ইউনিট তৈরি করা। তাহলে অন্যান্য যে সংশ্লিষ্ট যে সমস্ত অসুখ বিসুখ মানুষের থাকে, সেই সমস্ত অসুখ বিসুখও যাতে ট্রিট করা যায়, সেটা কিভাবে নিরাপত্তার মধ্য দিয়ে করা যায় সেটা ব্যবস্থা করা উচিত ছিল। দ্বিতীয়ত, আমি দুর্নীতির প্রশ্ন স্যার বলছেন, তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা আছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে।
গতকাল পর্যন্ত আপনার টিআইবির ইয়েতে আমরা একটা সমীক্ষায় দেখতে পাচ্ছি যে কোভিড এরকম একটা বিধ্বংসী অমানব একেবারে সংবেদনহীন এই যে অসুখ, এর মধ্যেও যে কোভিড সংক্রান্ত যে সমস্ত চিকিৎসার সামগ্রী, আপনার মাস্ক থেকে শুরু করে পিপিআর থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে এগুলো যে সরকার কিনছে, সেখানে একটা মৌকা পেয়ে যাওয়ার মতন একটা সিন্ডিকেট যে বাজার দরের থেকে 5 থেকে 10 গুণ বেশি দামে প্রকিউর করছে এবং সরকার এই পয়সা তাদেরকে গ্র্যান্ট করছে। অর্থাৎ একদিকে বলছে জিরো টলারেন্স, আরেকদিকে বলছে এটা মহামারীর মধ্যে বাংলাদেশ পড়েছে, যে মানুষের স্বাস্থ্য যেমন পড়েছে তেমনি মানুষের অর্থনীতি অর্থাৎ জীবন জীবিকা পড়েছে। সেইখানে এইটাকে কেন্দ্র করে যে দুর্নীতির নতুন জাল বিস্তার হচ্ছে, এগুলো পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে, তাদের নিয়ে আমরা কোনো ব্যবস্থা করতে দেখছি না। তার ফলে সরকারের যে বিশ্বাসযোগ্যতা জনগণের মধ্যে আসবে, তার তো কতগুলো এক্সাম্পলস থাকতে হবে। আপনি স্বাস্থ্য খাতের কথা বলছেন, আপনি বাজেটারি অ্যালোকেশনসের দিকে যদি আপনি সামান্য একটু নজর দেন, আপনার হেলথ সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে 14% বাজেট থেকে অ্যালোকেশন দেওয়া হচ্ছে টোটাল বাজেটের। এটা টোটাল জিডিপির 1%-এরও কম। সিপিডি দাবি করেছে যে অন্তত 30টা অনুন্নত দেশ আছে যাদের জিডিপির 1% বা তার উপরে তার হেলথ সেক্টরে যায়। এখানে যদি এই স্বাস্থ্য বিপর্যয় ঘটে থাকে, তাহলে এখন এটা 1%-এর নিচে গেল কেন? আর টোটাল বাজেটের যে 14%, সেই 14% যদি আপনি ভাগাভাগিগুলো দেখেন, দেখবেন যে এইখানে ডেভেলপমেন্ট সেক্টরে ধরা হয়েছে 1.90 ভাগ এবং নন ডেভেলপমেন্ট সেক্টরে ধরা হয়েছে 24.37 ভাগ। এই অ্যালোকেশনের পরিমাণ দিয়ে, এই ডাইমেনশন দিয়ে কি এমন কিছু প্রমাণিত হয় যে বাংলাদেশ সরকার যে আসলে কোভিড সংক্রান্ত যে স্বাস্থ্য বিপর্যয় গড়ে উঠেছে এইটা সিরিয়াসলি নিয়েছেন বা ভবিষ্যতে অ্যাড্রেস করবার জন্য তাদের কোনো মৌলিক চিন্তা আছে? এইটার সঙ্গে আরেকটা সংশ্লিষ্ট ব্যাপার দাঁড়ায় যে তার কোন অর্থাৎ যে লেসন নেওয়া, আত্মসমালোচনা। এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন দিয়ে নানান জায়গায় বলা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি মানে পৃথিবীর বিশ্বের বিস্ময়। বাস্তবে যে আমরা দেখলাম যে ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নাই। এখন এই অবস্থায়ও কোভিড ছাড়া যারা অসুস্থ হচ্ছেন, তারা এই হসপিটাল থেকে সেই হসপিটাল, সেই হসপিটাল থেকে সেই হসপিটাল, এমনকি যারা ডাক্তারের পিতা, তারা পর্যন্ত চিকিৎসা করতে পারছেন। এই যে নৈরাজ্য এবং আমাদের এই যন্ত্রপাতির যে অভাব। প্রথম ঢাকা বিমানবন্দরে আর লোকগুলি যে ঢুকে পড়লো, যে 6টা মেশিন থাকার কথা ছিল না, এটাকে স্ক্যানার, তার মধ্যে 5টা ছিল অকেজো। এই যে স্বাস্থ্য ভেতরকার যে স্বাস্থ্য ব্যবস্থার যে রোগ, এই যে এই অসুখ সারানোর কোনো ব্যবস্থা এই বাজেটে আছে বলে আমি দেখতে পাচ্ছি। এখানে আরেকটা প্রশ্ন, এই যে বরাদ্দ বাড়ানো নিয়ে যখন মন্ত্রীকেও প্রশ্ন করা হয়েছে, তখন তিনিও বলছেন যে এরা তো অর্থ ব্যয়ও করতে পারে না। মানে অর্থ ব্যয়ের সক্ষমতা, তারপরে অর্থ ব্যয়ের গুণগত মান, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মন্ত্রণালয় তার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারে না, আমরা জানি, এবং যারা করেন তারাও আবার বছর শেষে তাড়াতাড়ি করেন। তো এই যে অদক্ষতা, শুধুমাত্র অদক্ষতা দিয়ে মনে হয় আমি আমার হলো মন্ত্রী মহোদয়কে বলবো, ব্যাখ্যা করলে একটু ক্ষতিকর দিক আছে। এটা কেবলমাত্র অদক্ষতা না, তাদের চৌর্যবৃত্তির দক্ষতা আছে, কিন্তু মানুষের জন্য যে খরচ করার জন্য দক্ষতা নাই, এইটা মনে হয় সবসময় সত্য কথা না। এটা কমিটমেন্টের অভাব, যে অঙ্গীকারের অভাব, এবং এটা হচ্ছে দায়বদ্ধতা নিশ্চিত করার অভাবের কারণ হতে পারে। মিস্টার মিনিস্টার, আপনি বলবেন, জাস্ট আপনি নিজেও আলোচনাটা শেষ করেছিলেন দুর্নীতি দিয়ে, মিস্টার নুরুল কবিরও দুর্নীতির প্রসঙ্গটা একাধিকবার তুললেন, এবং ইতিমধ্যেই অর্থনীতিবিদরা, টিআইবি, সবাই এই বাজেটকে মোটামুটি একটা দুর্নীতি বান্ধব বা দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় উৎসাহিত করবার একটা বাজেট হিসেবে চিহ্নিত করেছেন। কারণ কালো টাকা সাদা করা আর একটা সুযোগ করে দেওয়া হয়েছে, যেটাকে কেউ আবার অপ্রদর্শিত অর্থকে বৈধ করবার সুযোগের কথা হিসেবেও দেখছেন। শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ জনাব কবিরকে, ধন্যবাদ। বিস্তৃত একটা আলোচনা তিনি তুলে ধরেছেন, শুরু করেছেন একটা আশার বাণী দিয়ে, যে আস্থা সৃষ্টি করা, অপটিমিজম ইত্যাদি, এবং স্বাভাবিক কারণে তিনি রাজনৈতিক বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। প্রথম দিকে তিনি প্রশ্ন করেছেন যে আমাদের কি রাজনৈতিক উদ্দেশ্য ছিল, আমরা সেটা অর্জনের জন্য আমরা কদ্দূর এগোলাম, এই বার্তা এখানে আছে কিনা ইত্যাদি প্রশ্ন। বিনয়ের সঙ্গে বলছি, অবশ্যই আমরা রাজনৈতিক দল, আমাদের অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য আছে। জনাব খুবই ভালো করে জানেন, যে লোকরা জানেন যে আমাদের রাজনৈতিক উদ্দেশ্য কি, আমাদের পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজনে হোয়াট বাংলাদেশ আওয়ামী লীগ ডিড, হোয়াট ইট ওয়ান্টস টু ডু, হোয়াট ইট ইজ গোয়িং টু ডু, এটা পরিষ্কার বিধৃত আছে আমাদের ইতিহাসে গত
প্রায় 40-45 বছরের ইতিহাস, আমি ওই দিকে বিস্তারিত যাবো না। তবে আমাদের যে লক্ষ্য ছিল, যেটা আমি মনে করি এটা আমার নিজের কথা, যে মোটা দাগে আমরা সেই লক্ষ্যে আমরা আছি। কি লক্ষ্য ছিল আমাদের? আমাদের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা, বাঙালিকে তার নিজের ভূমিতে বাঙালি হিসেবে পরিচয় তুলে ধরা, বিরাট একটা উদ্দেশ্য। কিছুটা জায়গায় আমরা এগিয়েছি। আমি যতটা চেয়েছিলাম অতটা আমরা পারি না, বলবো, স্বীকার করবো। এর কারণ আছে, আমি সময় নিব না আপনার। এবং আর আমাদের উদ্দেশ্য ছিল অর্থনৈতিক। আমরা চেয়েছিলাম ডিসপ্যারিটি থেকে পাকিস্তানিদের সঙ্গে আমাদের এই আগ্রহের সূচনাটা ছিল। আমরা চেয়েছিলাম দারিদ্র্যটাকে কমিয়ে এনে একটু মোর সুষম একটা সমাজ সৃষ্টি করা। সেদিকে আমরা এই মুহূর্তে হয়তো একটু পিছিয়ে আছি আমরা, কিন্তু বটম লাইনটাকে আমরা মনে করি গত কয়েক বছরে আমরা বটম লাইনটাকে একটু উপরে তুলে ধরতে পেরেছি। আমরা দরিদ্রের সংখ্যা অবশ্যই কমিয়েছি, যেন কবির স্বীকার করবেন, অন্যরা স্বীকার করেন। এবং আমরা গত 11 বছরে কন্টিনিউয়াসলি আমরা এই পথে ছিলাম। এই বছর আমরা হয়তো থাকতাম, কিন্তু কোভিডের জন্য একটু আমরা একটা মার খেয়েছি। এখানে বরাদ্দ নিয়ে তিনি প্রশ্ন করেছেন, যে বরাদ্দের মধ্যে তিনি সেই ধরনের কোন লক্ষ্য দেখছেন না। বরাদ্দের যেটা আমরা করেছি এখন, যেটা বেশি টাকা বেশি কল্যাণ, এটা একটা সরলীকরণ হয়ে যায়। বেশি টাকা দিলেই বেশি কল্যাণ অর্জিত হবে স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, অবকাঠামোতে, নট নেসেসারিলি ট্রু। এইটার মধ্যে আরো অনেক অনুষঙ্গ আছে, সেগুলো মানে বিশেষ করে স্বাস্থ্যের মতো একটা একটা স্পেশালাইজ সেক্টর, সেখানে টাকা দিলে শুধু হবে না। এবং এটা পরিষ্কার প্রমাণ হয়েছে যে আমরা যে টাকাটা দিচ্ছি, অতীতে যে এখন যেটা দেওয়া হয়েছে, ডিসপাইট অল দ্য সমস্যা থাকার পরও তারা পুরোটা ব্যয় করতে পারেননি। এবার বাড়িয়ে দেওয়া হয়েছে। 0.40 ছিল আগের বাজেটে বোধহয় অফ দ্য জিডিপি, এবার সেটাকে 0.90-তে তোলা হয়েছে। সেটা অলমোস্ট ডাবল। কোনটা? জিডিপি ইতিমধ্যে অনেক বড় হয়েছে। অ্যাবসলিউট টার্ম যে টাকা অনেক দেওয়া হয়েছে, অনেকটা খরচের সক্ষমতা নিয়ে প্রশ্ন আমরা দেখবো। তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, বিশেষ প্রকল্প পাশ করা হয়েছে। 3টি প্রকল্প আমরা বছরের শেষে রাতারাতি আমাদের যে নর্মাল নিয়ম সেদিকে না গিয়ে আমরা অতি তড়িৎ পাশ করে দিই, যাতে করে হাসপাতালগুলোকে আরো শক্তি বৃদ্ধি করা যায়, ডাক্তারদেরকে আর একটু বেশি স্বস্তি দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো বিস্তারিত যাবো না। আমার যেখানে সমস্যা, জনাব কবির বেশ সময় নিয়েছেন একটি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায়। যদি আমি মনে করি আমরা আলোচনা করতে বসছি বাজেট, অত্যন্ত মান্ডেন অর্ডিনারি একটা ব্যাপার। এখানে তবুও তিনি কিছু নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলছেন তার ধারণায় বিশাল বেদনা এবং কোট আন কোট ক্ষোভ বিস্তৃত আছে। যদিও আমি একটা নাগরিক, মন্ত্রী হতে এই মুহূর্তে আছি, কাল থাকবো না, এমপি হয়তো চিরদিন থাকবো না, নাগরিক হিসাবে আমার একটা চিরস্থায়ী স্বার্থ এখানে আছে। আমি আমাদের জনগণের মধ্যে যেখানে বসবাস করি, আমার ভোটার যারা, তাদের মধ্যে আমি কোনো বেদনা বা ক্ষোভ আমি আমার ক্ষেত্রে দেখি। সারা দেশে বলতে পারবো না, তবু এটাকে করে, এটাকে প্রজেক্ট করে আমি মোটামুটি ধারণা করতে পারি যে বোধ হয় যে মাত্রার বেদনা বা ক্ষোভ তার কাছে আছে, তিনি যে সংবেদনশীল মানুষ, শিক্ষা দীক্ষা বেশি, ওই লেভেলের শিক্ষা দীক্ষা আমাদের সকলের নেই। মানুষের দৈনন্দিন সংগ্রামগুলো এই দেশের রুটি রুজি ভাত কাপড়ের, সেই লেভেলে আমরা যারা আছি, সেই ধরনের বেদনা ক্ষোভ আমি দেখেছি। পূর্ণ গণতন্ত্রের প্রতি যাওয়ার লং ওয়ে, আমরা আমাদের দিকে আছি। আমরা অলরেডি মনে করি আমরা ইলেকটিভ গণতন্ত্রের মধ্যে আছি। এটাকে রিফাইন করা চমৎকার করে লং ওয়ে আমরা, তিনিও চান, আমরা বোধহয় সেই দিকে যাচ্ছি। সুতরাং এইটাকে আমি মনে করি যে ওই বিষয়টা, বিশেষ করে রাজনৈতিক দিকটা। এবং তিনি একটা মন্তব্য করেছেন যে আমাদের মধ্যে একটা ভাব ছিল যে আমরা একাই করব, অন্য কেউ করে নাই। আমি এই আরো আমার মধ্যে আমি যেটা বলি, সরকারের পক্ষে আমি কথা বলছি, আমার নিজে মনে হয় একজন সরকারের কর্মী হিসাবে, ইমার্জেন্সি মিট করার জন্য আপনি এখানে বোধ হয় ইউ ক্যান্ট এফোর্ড যে সবাইকে ডেকে এনে সময় নিয়ে আলোচনা করে বহুমাত্রিক মাল্টিলগ ডায়ালগ করে আপনি যাবেন, বোধহয় ওই টাইম থাকে না। যে কোনো সরকার, যে কোনো ওই ইমার্জেন্সি মনে করি একটা প্রশাসনিক দায়িত্ব। একটা ঝড় হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, আগুন হয়ে গেল, এর জন্য আমাকে সবাইকে ডেকে এনে সময় নষ্ট করাচ্ছে, আমাকে তড়িৎ মাঠে নামতে হবে। সেই কাজটা আমাদের সরকার করেছে এবং সেইটার মধ্যে প্রয়োজন। এবং এইটা ইতিহাসের একটা শিক্ষা, যে কোনো ইমার্জেন্সিতে ক্লিয়ার ফোকাসড ইউনিক লিডারশিপ এসেনশিয়াল, এবং সেটা না হলে এটা মধ্যে অ্যাড্রেস করা যেত না। তিনি ইউনিক পজিশনে ছিলেন বলে আমাদের সরকার প্রধান অতি দ্রুত প্রায় 1.25 লক্ষ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ তিনি ঘোষণা করতে পেরেছিলেন। এবং তার সঙ্গে আমাদের টিমগুলো কাজ করতে পেরেছিল বলে আমরা এগুলো অ্যাড্রেস করার জন্য, ডিসপাইট অল দ্য গ্যাপস, আমার ধারণাই ছিল না
কোভিড কি এবং কিভাবে এটা আসবে কেউ জানতো না পৃথিবীতে। আমাদের চেয়ে বড় বড় অর্থনীতিগুলো হিমশিম খেয়েছে, অনেক বেশি লোকের মৃত্যু হয়েছে, তার তুলনায় আমরা এখন পর্যন্ত আমরা আশা করি যে আমরা কমেই আসি, আশা করি হয়তো বলতে পারবো না। সুতরাং সেই সুবাদে আমরা মনে করি যে আমরা আমাদের সরকার এখানে দায়বদ্ধতা জনগণের কাছে আমরা দায়বদ্ধ। আমরা যদি তড়িৎ মাঠে না নামতাম, আগুন নিভাবার জন্য যদি আমরা না যেতাম, তাহলে আমরা ডাকতাম আও রে আও আও সবাই আসো দেখি কি করা যায়, তাহলে ইতিমধ্যে কিন্তু দালান পুরে ছাই হয়ে যেত। এটা একটা সরল উদাহরণ দিলাম বিষয়টাকে একটু ইলাস্ট্রেট করার জন্য। তার ধারণা যে আমরা বোধহয় কম স্পিডে নেমেছিলাম মাঠে। চায়নাতে হলো, তিনি লক্ষ্য করেছেন, আপনি দেখেছেন, চায়না থেকে হওয়ার পরে এটা লাভ দিয়ে চলে গেল ইরান এবং ইটালি। আমি একজন অর্ডিনারি পার্সন, আমার একটা ধারণা ছিল বোধহয় এটা সিল্ক রুট ধরে ধরে ওইদিকে গিয়ে, যেখানে মার্কো পোলো ইটালি থেকে এসেছিলেন চায়না, তার একটা হাইট্রো ছিল বললাম কথাটা, বাট ভেরি সিরিয়াস, সেই ইটালিতে গেল। আমার মনের কোন একটা আশা ছিল, এটা মেবি রং, অফকোর্স আই এম রং নাও, যে বোধহয় আমরা ওই লেভেলে আসবো না। দ্যাট আমার যে মনে একটা আশা ছিল, ইট কুড বি ইনফেকশাস, ইট কুড বি ইন আদার মাইন্ড অলসো। সেজন্য হয়তো আপনারা মনে করেন যে কেন আমরা পরে আসলাম। ইনফ্যাক্ট ইউরোপ থেকে বোধ হয় আরো পশ্চিমে যাওয়ার পরে তারপরে আমাদের হঠাৎ করে এখানে আসা শুরু হলো, এবং প্রথম দিকে যে গতিতে আমাদের এসেছিল সেখানে খুব স্লো ছিল, অতটা ভয়ঙ্কর গতিতে ছিল না যেভাবে ইটালিতে বা ফ্রান্সে বা স্পেনে ছিল। সেটা আমাদের জন্য একটা মিস ইনফরমেশন বলবো, আমাদের বিচার বুদ্ধিটাকে হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত করেছিল, এই একটা ব্যাপার ছিল। এছাড়া যেটা well, you can always be wiser after the event. শেষ হয়ে গেছে, এখন এটা অ্যানালাইজ করা যাবে। আপনারা সংবাদপত্র যারা আছেন, গুণী ব্যক্তিরা আছেন, করবেন, and we will learn from our mistake. But sincerely, সেখানে willful কোনো নেগলেক্ট ছিল বা মনে হয় না, হতেই পারে না। No responsible government in the world run by responsible people willfully ইচ্ছাকৃতভাবে গাফিলতি করে এই ধরনের একটা কাজে যাবে, এটাই মনে করি না। সুতরাং এইদিকে আর আমি এই বিষয়টা বেশি বলতে চাই না। আমাদের যেটা প্রত্যেকটা বিষয়ে তিনি বলছেন যে টিআইবির রিপোর্ট এবং দুর্নীতির বিষয়টা, এনাদের ভেরি ফেভারিট প্রিয় বিষয় আমাদের দেশে, স্বাভাবিক কারণে আমি এটা এনজয় করি না ওইভাবে। টিআইবির এটা খুব ভেরি প্রেডিক্টেবল রিপোর্ট, এবং সেভাবে তারা তাদের যে মোটামুটি তারা এটা করেছেন, এবং যে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা এখন মাঠে ছাড়ছি দ্রুত, তারা আশা করছেন যে যারা দুর্নীতি করে তারাও ইকুয়ালি অ্যাক্টিভ ভাবে এগিয়ে আসবে, আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো না, এই ধরনের একটা আশঙ্কা হয়তো আছে। আমরা আশঙ্কাকে সম্মান করি, কিন্তু আমরা আমাদের আইন কানুন নিয়ে মোকাবেলা করতে হবে, এটা আপোষ নয়। এটা আলটিমেট এম, যেটা গুড গভর্নেন্স, রুল অফ ল, সেটা অর্জন করতে গিয়ে অনেক ব্যর্থ হয়ে আমরা স্পিড দেখাতে পারি না। এই কথাটা আমি বললাম। বরাদ্দের কথা একটু আগেই বলেছি। বিশ্বের বিশ্ব জিলুর আপনি বলেছেন, আমাদের যে বিশ্বের বিষয় আমাদের আমি এটা আলোচনা করতে হবে কি বিশ্বের বিষয় আসলে নয়, আমাদের অর্জন গুলা কি আপনি অস্বীকার করতে পারবেন? আমরা এটাকে যেখানে নিয়ে এসেছি, যে একটা বটমলেস বাস্কেটকে আমরা এখন দারিদ্র্যের হার কমিয়েছি, আমরা ঘরে ঘরে সারা বাংলাদেশে সর্বত্র আমরা বিদ্যুৎ নিয়ে গেছি, লিটারেসি আমরা 80 কোঠায় পৌঁছেছি। আপনার আমার যে নুরুল কবিরের আয়ু আমরা প্রায় উন্নত দেশের কাতারে নিয়ে গেছি। এগুলোকে বিশ্বের বিষয় নয়। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, এইগুলাকে আমরা কমিয়েছি আমাদের প্রতিবেশী বড় বড় রাষ্ট্রের তুলনায়, যাদের সম্পদ অনেক বেশি। এটাকে বিশ্বের বিষয় নয়, আমরা বিষয় বলি না। গুণীজনেরা ইনক্লুডিং অমর্ত্য সেনের অন্যান্য, তারা ওইটাকে মিরাকল কেস কেউ কেউ বলেন, বিশ্ব বিষয় বলেন। সুতরাং আমি এটা নিয়ে কোনো খেলে নিতে চাচ্ছি না, বোধহয় বিশ্বের বিষয়ের মধ্যে কোনো কোনো ক্ষেত্র এখানে আছে। আর সামগ্রিক ভাবে একটা শেষ মন্তব্য দক্ষতা নিয়ে, ইয়েস আই এগ্রি, আমি সিস্টেমে ছিলাম, এখনো আছি। আমাদের দক্ষতা এজ এ পিপল, এটা অনেক 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 চিন্তার বিষয়। আমাদের রুলস এন্ড রেগুলেশন যেগুলো আমরা ইনহেরিট করেছি ফ্রম কলোনিয়াল টাইম, এগুলো আমরা পুরোপুরি এখনো রিভাইভ করতে পারি নাই। দরকার, কিন্তু বেস্টেড ইন্টারেস্ট আছে, যারা এটার সুবিধাভোগী, দে আর ভেরি পাওয়ারফুল, তারা রেজিস্ট করে এভরি স্টেপ উই আর মেকিং অ্যাটেম্পট। এই সরকারই প্রথম আইনগুলাকে সংস্কারের কাজে হাত দিয়েছে, এবং আমি সংসদে বসি, মন্ত্রিসভায় বসি, প্রায় প্রত্যেক মন্ত্রিসভা বৈঠকে 2-1 করে আইন আসে, যেগুলাকে পরিবর্তন করার জন্য, আবার রিরাইট করার জন্য এগুলো আসে। এগুলো আমি দেখছি, তো শত শত আইন এখানে আছে, অনেকগুলো লুকিয়ে আছে আমাদের নজরের বাইরে, যেটা স্মার্ট পিপুল ক্যান ইউজ টু দেয়ার অ্যাডভান্টেজ, ইনক্লুডিং বিউরোক্রেটস।
এগুলা আমি নিজেও বিরক্ত ছিলাম মাঝারি পর্যায়ে, আমি দেখে এসেছি। জি। এগুলাকে আমাদের বাংলাদেশের জন্য কোনো কবির সাহেব কোনো ক্রেডিট নেবেন না, আমিও না। এটা উই ফেস অন এ ডেইলি বেসিস। অল সেড এন্ড ডান, যেটা বলতে চাই এটা এম এ মান্নান, আরেকটি প্রসঙ্গ ছিল যে এটিকে দুর্নীতি সহায়ক বাজেট অনেকে বলছেন, যে এই যে কালো টাকা সাদা করার সুযোগ যেটি করে দেওয়া হয়েছে, সেটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এটা একটা নিষ্ঠুর মধ্যে দুর্নীতি সহায়ক কেন আপনি বলবেন? এটাকে বলতে পারেন যে এখানে হয়তো যেটা আপনি মনে করেন ইট ইজ নট অ্যাডেকুয়েট টু ফেস দুর্নীতি। দুর্নীতি সহায়ক বললে আপনি পজিটিভ সেন্সে নিয়ে গেলেন, মনে হচ্ছে যে আমরা এটা লাইক সাংবাদিক সহায়ক, লাইক শিক্ষা সহায়ক, স্বাস্থ্য সহায়ক। নো, ইট ক্যানট বি। আমি এজ রেসপন্সিবল সিটিজেন আমি মনে করি এই ধরনের একটা অপবাদ দেওয়া সঠিক নয়। আমি এটা বিনয়ের সঙ্গে এটা প্রত্যাখ্যান করছি। ধন্যবাদ, ধন্যবাদ। সুযোগ বেড়েছে। আসবো আবার আপনার কাছে মিস্টার নুরুল কবির, আপনি বলবেন। আমি আরেকটা প্রসঙ্গ যুক্ত করে দিতে চাই, যে ডিজিটাল বাংলাদেশ এবং সেখানটাতে বিশেষ করে মোবাইল ব্যবহার, যেখানে যার মাধ্যমে প্রণোদনাও যাচ্ছে গরিব মানুষদের কাছে, আপনি আলোচনা করছিলেন, সেখানটা তো ব্যবহারই আবারও একটা কথা বলে নিই আগে। বাজেট, অর্থনীতি, মানুষের জীবনের সংগ্রাম, মানে যেটাকে মন্ত্রী মহোদয় দৈনন্দিন জীবনের ভার বহন করবার বিরুদ্ধে যে সংগ্রাম বলেছেন, প্রত্যেকটা জিনিসই খুব রাজনৈতিক। জাতীয় বাজেট অত্যন্ত রাজনৈতিকভাবে নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মানুষকে ডিকটেট করে। একজন অর্থনীতিবিদকে, একজন রাজনীতিককে, বা একজন শিক্ষককে, বা একজন সাংবাদিককে, যে সেটা কিভাবে দেখবে। আমি দুর্নীতি সহায়ক শব্দটার ব্যাপারে ওনার তো দুঃখ লাগতেই পারে। আমি দুটো প্রশ্ন এই ব্যাপারে উত্থাপন করছি। তথ্য, আমি আবারও বলছি, বাংলাদেশের যে বার্থ প্রমিস হচ্ছে যে বাংলাদেশের যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং আত্মমর্যাদাশীল নাগরিক গড়ে তুলবার যে প্রকল্প, এইটা হচ্ছে বাংলাদেশের বার্থ প্রমিস, তার জন্মের পর থেকে রাজনৈতিক প্রকল্প। এই প্রকল্পের বাইরে যেই পার্টি, যেই ব্যক্তি, যেই প্রতিষ্ঠান যাক, সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করে। নাও, যে এই যে মানুষের মধ্যকার যে রাজনৈতিক ক্ষমতায়ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনার কথা মন্ত্রী মহোদয় বলেছেন। এখন কিন্তু বাস্তবে ব্যাপারটা কি দাঁড়িয়েছে? ওয়েলথেক্স বলে একটা মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন আছে। সারা পৃথিবী যে আপনার ধনীর হার বা গরিবের হার কিরকম ভাবে বাড়ছে, আলট্রা রিচ, অতিকায় ধনী, একটা গরিব দেশের অতিকায় ধনী যখন সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকে, সেইখানে দুটো ঘটনার সাজেস্ট করে, সে প্রমাণ করে। এক, ধনী গরিবের বৈষম্য ভীষণভাবে বাড়ছে। বাংলাদেশে বাড়ছে তার প্রমাণ কি? ওয়েলথেক্সের যে সর্বশেষ রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে বাংলাদেশে সর্বোচ্চ ধনীর সংখ্যা 14.3 হারে বাড়ছে। সঙ্গে সঙ্গে যে কোভিডের পর যে কতগুলি হয়েছে পরিসংখ্যান, আমরা সরকারি বেসরকারি নানানভাবে দেখেছি, তাদের দেখা যাচ্ছে যে আপনার সরকারি হিসেবে এইখানে প্রায় 3.5 কোটি লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে নানানভাবে। আর বেসরকারি হিসেবে কিছু কিছু ইকোনমিস্ট দ্বারা অলরেডি বিবৃতি দিয়ে বলেছে, হ্যাঁ, এরকম ধরুন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, হ্যাঁ, তার এক্সিকিউটিভ ডিরেক্টর বলেছেন যে বাস্তবে এই সংখ্যা আসলে প্রায় 6 কোটির সমান। তাহলে একদিকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, ইন্ডিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, এদেরকে সব ভিয়েতনাম পেছনে ফেলে আমাদের এখানে অতি ধনীর সংখ্যা, যাদের কমপক্ষে $5 মিলিয়ন সম্পদ আছে, তার সংখ্যা 14.3% হারে বাড়ছে। আর এইদিকে আবার এখনো পর্যন্ত 3.5 কোটি লোক আপনার দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এইটা অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করার দিকের পথ চলার ইঙ্গিত করে না। এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনি লক্ষ্য করুন, দুর্নীতির কথা আবার বলছি, মানে সবচাইতে যেটা বেদিশা হয়ে যাওয়ার মতন একটা, যে কোনো সংবেদনশীল নাগরিকের যে দেশকে ভালোবাসে বা দেশের উন্নয়ন দেখলে তার বুক ভরে যায়, নিজের উন্নয়ন হোক আর না হোক, আমাদের এখানে বিদ্যুৎ দরকার। এই ব্যাপারে কোনো সমস্যা নেই। এই সরকার যখন ক্ষমতা আসে, লাস্ট বিএনপি সরকার আমলে বিদ্যুতের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। 5000 মেগাওয়াট উৎপাদন করার ব্যবস্থা তার ছিল না। এইরকম একটা সময়, তারপরে 2 বছর ইমার্জেন্সি গেল, এরপরে এই আওয়ামী লীগ ক্ষমতা আসলো।
আপনার 9 সাল থেকে 19 সাল পর্যন্ত পরিসংখ্যানে, সরকারি পরিসংখ্যানে 10 বছরে এই খাতে আপনার সরকার খরচ করেছে প্রায় $15 বিলিয়ন। এটা হলো সরকারি হিসাব। এই মুহূর্তে বাংলাদেশে এখন উৎপাদন ক্ষমতা আছে, উৎপাদন ক্ষমতা যত পাওয়ার প্ল্যান্টস আছে এই 19,141 মেগাওয়াট। আমাদের এই অর্থমন্ত্রী এর মধ্যে আমাদেরকে বলেছেন এই কিতাবের মধ্যে যে তারা এখানে যে আরো কত হাজার কোটি টাকা আপনারা যে এটার মধ্যে আরো বিনিয়োগ করবে 2041 সাল পর্যন্ত করার জন্য। এখন এই যে 19,141 মেগাওয়াটের যে অলরেডি আমরা বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা এই পাওয়ার প্ল্যান্টগুলির মধ্যে অর্জন করেছে, তার মধ্যে ব্যবহার হচ্ছে কত? ব্যবহার হচ্ছে সর্বোচ্চ ব্যবহার একদিন হয়েছিল 29 মে তারিখে গত বছর 12,893 মেগাওয়াট। গড়ে আমরা 11,000 মেগাওয়াট এখন ব্যবহার করতে পারি, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা হচ্ছে 19,000। এই যে মাঝখানে যে 7,000-এর গ্যাপ, এটাকে ক্যাপাসিটি চার্জ হিসেবে এই আমরা ব্যবহার না করলেও এই পয়সাটা প্রায় 40,000 কোটি টাকা গত 10 বছরে, যদি গড়ে 4,000 কোটি টাকা ধরে আমরা গচ্চা দিচ্ছি পাবলিকের পয়সা থেকে এই 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 আপনার পলিসির কারণে। কারণ কি, চুক্তিগুলি করা হয়েছিল তুমি যদি ব্যবহার করতে না পারো, হ্যাঁ, তাহলে আমার ক্যাপাসিটি অনুযায়ী পয়সা দিতে হবে। এবং ব্যবহার করতে পারছে না কেন? বিকজ তার ট্রান্সমিশন যে লাইন এটা ঠিক করে না। এইখানে ধরুন দুটো সেক্টরে ডিস্ট্রিবিউশন এবং ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সমিশনের এই ঘটনা বছরের পর বছর জেনেও ওইখানে টাকা বিনিয়োগ না করে মাত্র $1.5 বিলিয়ন মতো এখানে খরচ করেছে একটা আপনার ট্রান্সমিশনের জন্য, আর 2.6 বিলিয়ন অন্যদিকে। এখন এই যে এই সমস্যাটাকে জিয়ে রেখে এইসব কোম্পানিগুলিকে প্রায় 40,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে দেয়া হলো, এবং সেই ব্যবস্থা এখনো রাখা হচ্ছে নিরন্তর। এইটা যদি দুর্নীতির আখড়া না হয়, তাহলে যে আপনি যদি মিলিয়ে দেখেন যে ওই যে যারা 14.3% হারে বিত্তবান হচ্ছে, তাদের অধিকাংশেরই এই পাওয়ার প্ল্যান্টের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত আছে, হয় কমিশন এজেন্ট অথবা ছোট পার্টনার। এবং এইভাবে যে ব্যবস্থাটা সবার চোখের সামনে জারি রাখা হচ্ছে, রাষ্ট্র নিজে দুর্নীতির একটা আখড়াকে জন্ম দিয়ে এটা বিকশিত করে চলেছে। এরকম অবস্থায় কিভাবে সরকার, যদি মাননীয় মন্ত্রী মহোদয় বলেন যে অন্যদের দুর্নীতি বন্ধ করবার একটা কার্যকর উদ্যোগ নিতে পারেন? যে আপনি ডিজিটাল বাংলাদেশের প্রসঙ্গ, ডিজিটাল বাংলাদেশ তো অত্যন্ত জরুরি বিষয়, কিন্তু আপনি লক্ষ্য করুন, আপনি নিজেই বলেছেন এই মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে এবং ফোন কল চার্জের মধ্যে এটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এটা বাড়িয়ে দেওয়া হলে আর যাই হোক, এগুলি তার কমানোর কথা ছিল। এই যে এখন কোভিড পরিস্থিতির মধ্যে আপনার এডুকেশনের একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে, অনলাইন এডুকেশন করতে পারছে না, প্রস্তাব আসছে করতে পারছে না। কারণ হচ্ছে এখনো পর্যন্ত বিপুল অধিকাংশ ছাত্রছাত্রীদের এই ডিজিটাইজ না, স্কুল কলেজগুলিতে তাদের ল্যাপটপ নাই। এই যে এই অবস্থার মধ্যে এটা করা হচ্ছে। কিন্তু একই সঙ্গে এই ডিজিটাল যে আইন একটা করেছে, এই আইনটা অর্থাৎ সরকারের নানান কিছু যারা সমালোচনা করে, পৃথিবীতে এমন কোন দেশ কি খুঁজে পাওয়া যাবে যেখানে একজন প্রধানমন্ত্রী বা একজন মন্ত্রী যিনি জনগণের প্রতিনিধি, জনগণের পাবলিক অফিস হোল্ড করেন, তাদেরকে সমালোচনা করলে তারা ভালো কাজও করতে পারে, তাদের ভুলও তো হতে পারে। আমাদের প্রত্যেকের ভুল হয়, আমরা অন্যায় যেমন করতে পারি, ভুলেও করতে পারে। তাদের সমালোচনা করলে তাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে বলে এই উপরে ডজনে ডজনের লোককে গ্রেফতার করা হয়েছে। এই গতকাল, পরশু, তার আগের দিন অব্যাহতভাবে এই ডিজিটাল আইন যেটা আইসিটি ল, এটার মধ্যে একদিকে আপনার গ্রেফতার করে চলেছে। আর ডিজিটালাইজ আসলে তারা এখন করতে চান কিনা, যে এই যে ফেসবুক, নানান ধরনের টেলিফোন মেসেজ, এটার মধ্য দিয়ে যে সরকারি সমালোচনাটা তারা যে এটা বন্ধ করতে চান কিনা, সেই কারণেই এইটার উপর চার্জ বাড়ানো হলো কিনা, আমি মাননীয় মন্ত্রীর কাছে সবিনয় জানতে চাইব। মিস্টার মিনিস্টার। ধন্যবাদ। প্রথমে যেটা প্রশ্ন উঠেছে আপনাদের উভয়ের কাছ থেকে, আমাদের উদ্দেশ্য ছিল সেই রাজনৈতিক আলোচনা যাচ্ছি, শুধু ইকোনমিক ইমানসিপেশন নয়, আমাদের একটা ন্যাশনাল যেটা মর্যাদা সেটারও ফিরিয়ে আনা বা স্থাপিত করা। সেই দিকে আমরা অনেক দূর এগিয়েছি বলে আমরা মনে করি। এটা স্বীকৃত জাতিসংঘের মহাসচিব, যদি আপনারা তাকে মানেন সেই পর্যায়ের, জাতিসংঘ আমাদের সকলের সংস্থা, তার মহাসচিব, WHO ডিরেক্টর জেনারেল,
এবং আরো অনেকে ফ্রগ ম্যাগাজিন যেটাকে সম্মান করে সবাই, আরো অনেক থিঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন জায়গায়, ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট যে একটা আছে, এবং যে 66টি দেশের তারা স্টাডি বের করেছে ইমার্জিং ইকোনমি, সেগুলো আমরা করিনি, সেটা আমাদের এখানে বোধ হয় এটা আছে অলরেডি বিভিন্ন জায়গায়। আপনাদেরকে দেখেছেন, এটা আমার সামনে আমি দেখাতে পারি, এই যে এই যে আমাদের বাজেট উত্তরণ বক্তৃতার ব্যাক পেজে আছে। 66 কান্ট্রিজ ইনক্লুডিং বাঘা বাঘা দেশ সেখানে আছে, যাদেরকে পিছিয়ে ফেলে আমরা নয়ে আছি এই 66 কান্ট্রিজের ইমার্জিং ইকোনমির মধ্যে। তো এইগুলো কি আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে নাই? হয়তো কারো কারো বিবেচনা হয়তো সার্বিকভাবে অবশ্যই বাংলাদেশ একটা রোল মডেল শব্দটাকে ক্লিশে হয়ে গেছে, তবু আমি সে ভয়ে গিয়ে ইউজ করছি যে এটা দেখার মতো, এবং এটা দেখছিল, কিন্তু আমাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, এটা সম্বন্ধে কোনো সন্দেহ হয় নাই। একটি ভেরি ইন্টারেস্টিং তিনি নিয়ে এসছেন, অনেকগুলো পুরস্কার আমাদের সরকার বেতনে পেয়েছেন, অবশ্যই এটা আমি যাচ্ছি না বলা, এটা আপনারা জানেন ভালো করেই। ধনী গরিবের সংখ্যা এবং তার উষ্মার প্রকাশ হলো তার ক্ষোভের, আই এগ্রি উইথ হিম এজ এ সিটিজেন, যে ধনীর সংখ্যা আমরা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোথ গ্লোবালি, বাট এট দ্য সেম টাইম গরিবের সংখ্যাও তো কমেছে, মানে গরিব থেকে ধনী হওয়ার সংখ্যা তো বেড়েছে। ধনীর পথে যাত্রা যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে থাকে, সেটা প্রশ্নবিদ্ধ। তবুও খেয়ে পরে বাঁচার জন্য, ইনকাম রেইজ করে একটা ডিসেন্ট লেভেলে পৌঁছার জন্য যে যাত্রা, সেই যাত্রায় তো আমাদের নিম্নের কাতারের লোক যারা ছিলেন, কম আয়ের আমাদের নাগরিকরা, তারাও তো এই একই সময়ে, যে সময়ে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার যে সংখ্যা দ্রুত গতিতে বেড়েছে তার ধারণা, এবং অবশ্যই আমি তার সঙ্গে একমত, সংখ্যা বেড়েছে, এটা চ্যালেঞ্জ করার বিষয় নয়, বাট গরিবের সংখ্যা কমেছে এবং উন্নত জীবন অনেক বেশি সংখ্যক লোক অর্জন করেছে। সেইটাও তো আমাদের এটা বিবেচনা রাখা প্রয়োজন, এবং এইটা নিয়ে তাত্ত্বিক ডিসকাশন আমি যাবো না। যে ইকোনমিক মডেলে আমরা এগোচ্ছি এখন, জনাব কবিরের সঙ্গে আমার এখানে নিয়ে আলোচনা থাকতে পারে, এটা ভিন্ন কথা যাচ্ছে না। আমরা যেটাকে গ্রহণ করে এখন চলছি নির্বাচিত সরকার হিসেবে, যে মডেল, সেই যে ফ্রি মার্কেট, উদার নিউ লিবারালিস্ট একটা মার্কেট ওরিয়েন্টেড বা মার্কেট সাপোর্টেড ইকোনমির দিকে আমরা যাচ্ছি বাই চয়েস, আমাদের জনগণ তাই তো ভোট দিয়েছে, এটা দেখে। সেখানে যে আমাদের যে অবস্থান, সেই অবস্থানে প্রথম দিকে দরিদ্রের সংখ্যা তুলনামূলকভাবে একটু বাড়ে, এইটা থিওরিটিক্যালি স্বীকৃত, আমি এটাকে চ্যালেঞ্জ বা আনচ্যালেঞ্জ করার মতো অবস্থান আমি নই, তবে এইটা প্রতিষ্ঠিত সত্য যে একটু বাড়বে। বাট আসল সত্যটা হলো দরিদ্রের সংখ্যা কমছে। আমরা যখন এসেছিলাম 2009 সালে, তখন 37-38 ছিল পার্সেন্টেজে, এখন সেটা 20-এ নামিয়েছি। যদিও আমি স্বীকার করি, কোভিড হঠাৎ করে বিস্ফোরণ করে এটাকে প্রায় অ্যাকর্ডিং টু সিপিটির হিসাব 35-এ নিয়ে গেছে। এইটাকেও আমি চ্যালেঞ্জ করি, এই 35 আজকে এই মুহূর্তে নেই, কারণ সাময়িক ছিল, সম্পূর্ণ একটা সুনামির মতো। এরা অনেকেই ফিরে এসছে অলরেডি, তাদের যে পুরনো পেশা যারা ছিল, রিক্সা হোক বা অন্য কাজ হোক, ম্যানুয়াল লেবার হোক, অথবা আপনার আমার ঘরে গৃহ সহায়ক হোক, তারা ফিরে এসছেন। এবং এইভাবে যে 35-এ উঠেছিল সিপিটির হিসাবে, সেই সংখ্যাটা নেমে আসছে দ্রুত। আমি মনে করি 20-এ দাঁড়াবো, 25-26-এ ইতিমধ্যে নেমেছে আমার নিজের ধারণা, কারণ কৃষিতেও একটা ভালো ফলে আমরা অর্জন করেছি। কৃষি শ্রমিকও অনেকে এবার পুরো মাত্রায় কাজে ছিলেন ডিউরিং দিস টাইম। অনেকে যারা ঢাকা থেকে ভয়ে চলে গেছিলেন গ্রামে, তারা গিয়ে কৃষিতে কাজ করতে পেরেছিলেন। সুতরাং সেটাও আমরা মোটামুটি ন্যাচারাল অ্যাজ ওয়েল এজ ম্যানেজমেন্ট উভয় আমরা নিতে পারি। ম্যানেজমেন্টে কি হবে, আমরা কৃষি শ্রমিককে ডিসপাইট দ্য রিস্ক চলাচলে, আমাদের প্রধানমন্ত্রী অর্ডার দিয়েছিলেন যে কৃষি শ্রমিকের মুভমেন্টের জন্য কোনো বাধা না দেওয়া হয়। যদিও কোভিডের একটা ঝুঁকি ছিল, আমরা দিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম আমাদের ফসলটা গড়ে উঠুক, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট। সুতরাং এইগুলো আশা করি আপনাদের নজরে থাকবে। এখন ডিজিটাল বিদ্যুৎ একটু ছোট করে আনতে হবে মিস্টার মিনিস্টার, একটু ছোট করে আনতে হবে, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। শেষে যখন বিদ্যুতে অনেক প্রশ্ন থাকতে পারে, তবে ফ্যাক্টরি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেটা আমাদের স্বপ্ন ছিল এই দেশে, সেটা আমরা কাছে পৌঁছেছি। এখন আপনি জনাব কবির নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মোটামুটি পাচ্ছেন, জনাব জিল্লুর পাচ্ছেন। আমার গ্রামে হাওর এলাকায় দূর দূরান্তে যেখানে আমাদের স্বপ্নই ছিল না, আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। অনেক প্রশ্ন হতে পারে, আমাদের ওভার সাপ্লাই এই মুহূর্তে আছে,
সাপ্লাই এর ডিমান্ড দুটাকে কাটায় কাটায় পয়েন্টে পয়েন্টে পৃথিবীর কোনো ইকোনমি ইনক্লুডিং দ্য সোভিয়েত ইকোনমিও সবসময় করতে পারেনি। মাঝে মাঝে ওভাররান হয়েছে, মাঝে মাঝে আন্ডার রান ছিল। আমরা সেই পর্যায়ে আছি, কম বেশ হতে পারে, সেটা তর্কের বিষয়। আর কল চার্জ নিয়ে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা মোবাইল ফোনে আমরা লেভি নেওয়ার একটা যে প্রস্তাব এসছে, এটা নিয়ে আপনারা প্রশ্ন করেছেন। এটা এখন আছে, মহান সংসদে যাচ্ছে, আলোচনা হবে, দেখা যাবে। তবে আমি মনে করি ফাইন্যান্স মিনিস্টার, যেখানে মাইনিং এ যারা যায়, তেল যারা মাটির তলে খুঁজে, যেখানে তেলের সম্ভাবনা সেখানেই তারা সুড়ঙ্গ কাটে। আমরা মনে করি এখানে একটা বিশাল সেক্টর আছে, সামান্য ছোঁয়া যদি আমরা এখানে দেই অনেক টাকা অর্জন হতে পারে। আবার এটা আমি কোনো সরকারের পক্ষে বলছি, এটা হতেই হবে। আপনার প্রশ্ন তুলেছেন, নিশ্চয়ই সরকার এই প্রশ্ন শুনছে, এটা একটা জবাব সরকার খুশি দিবে। ছোট্ট করে একটু বলবো যে মাননীয় মন্ত্রী কৃষির কথা বলেছেন। কৃষি খাতে এখনো পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের প্রায় 40% লোক নানানভাবে নির্ভরশীল। কৃষি খাতে গত বছর আপনার টোটাল বাজেটের 5.4% বরাদ্দ করা হয়েছিল, এইবার প্রস্তাবিত বাজেটে 5.3% কমেছে। কোন যুক্তিতে কমলো আমি জানলাম না, আমরা বুঝতে পারি না। আমরা এখনো টেলিভিশনে মাঝে মাঝে কৃষকদেরকে দেখতে পাই যে ওইখানে তার টমেটো 2 টাকা কেজি, ঢাকায় 50 টাকা কেজি। কেন এই কৃষি মন্ত্রণালয় বা সরকার ওই যে তার কৃষি পণ্য যে ওইখানে মজুত করে কোল্ড স্টোরেজ করে এবং রাস্তার মধ্যে এই আপনার দুর্বৃত্তায়ন পুলিশ এবং চাঁদাবাজদের এটাকে শেষ করে সে তার উৎপাদনকে সংরক্ষণ করতে পারে না এখনো পর্যন্ত। 50 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে, এইটা হচ্ছে বোঝা মুশকিল। শিক্ষা খাতের কথা বলেছেন, বাংলাদেশের যে উন্নয়নশীল যে কোনো দেশের জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং আমাদের শিক্ষার মান এটা এখনো পর্যন্ত দুঃখজনকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোর গ্রাজুয়েশনকে আপনার যাদেরকে আমরা উন্নত দেশ বলি সবাই, মন্ত্রী সাহেব আমরা সবাই মিলে, হ্যাঁ, তারা গ্রাজুয়েট হিসেবে স্বীকৃতি দেয় না। তো এইখানে যদি আমাদেরকে কোয়ালিটেটিভ ডিফারেন্স যদি তৈরি করতে হয়, তাহলে এখানে বাজেট বরাদ্দ বাড়াইতে হবে, দক্ষতা বাড়াইতে হবে, ট্রেন আর অনেক কিছু পরিবর্তন করতে হবে। কিন্তু বাজেট আমরা দেখলাম এক অর্থে আপনার কমেছে, কারণ হচ্ছে 0.0 যদি জিডিপির হারে ধরেন, আমরা দেখলাম যে 0.0% আপনার অ্যালোকেশন, 11.9 টোটাল বাজেট হলো 11.69% এখানে বরাদ্দ ছিল এর আগের, এবং রিভাইজ বাজেটের থেকে গত বছরের এইটা 0.015% কম। রিভাইজ বাজেটে করা হচ্ছিল আপনার 15% কম, এখানে আরো অনেক বেশি বাড়বে আমরা আশা করেছিলাম। কারণ শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের এই দিক থেকে কৃষি এবং অন্যান্য কতগুলি খাত, এগুলিকে যদি আমরা নজর দিতে না পারি, আমরা স্লোগান দিতে পারবো, আমরা লালিত্যময় নানান স্বপ্নের কথা বলতে পারবো, কিন্তু বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, যে সত্যিকার অর্থে মন্ত্রী সাহেব বলেছেন, এটা আনন্দ পেয়েছে আমরা শুনে, কিন্তু উনি যেটা বলেন নাই সেটা হচ্ছে যে দারিদ্র্যের হার কমার যে রেট আর অতি বিত্তবান বাড়ার যে রেট, এই রেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এইটা বাংলাদেশ, এইটার জন্য বাংলাদেশ বা ওনারা তরুণ ছিলেন তখন, আমরা শিশু ছিলাম, উনি তরুণ ছিলেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, সেই যেটা করেছে এটা তাদের হাতে, এটা ব্যর্থ হওয়া ঠিক হবে না। সামনে যে শেষ আরো কিছুদিন ধরে চলবে 29 তারিখ পর্যন্ত, আমি মনে করি এই বাজেট, প্রস্তাবিত বাজেট, এইটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। 29 তারিখে পর্যন্ত তারা আলাপ আলোচনার মাধ্যমে অন্তত একটা এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আপনার আইনের শাসন, রাজনৈতিক গণতন্ত্রায়ন এবং মানুষের যে বিতর্কার যে বৈষম্য, এগুলি কমে আসবে। এইভাবে তারা বাজেটটা শেষ পর্যন্ত পাস করবেন বলে আমরা দাবি করব, আশা করি। মিস্টার মিনিস্টার, জাস্ট 30 সেকেন্ডসে কিছু যোগ করবেন। 30 সেকেন্ডসে আই এম রানিং আউট অফ টাইম। অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য, হার্ড নোটেড, রেসপেক্টেড, অবশ্যই বিবেচনা করা হবে। আমাদের সরকার বিবেচনা করে শুনে, এবং সবচেয়ে আনন্দের বিষয় তিনি বারবার মুক্তিযুদ্ধ চেতনা, স্বাধীনতা, সাম্যতার প্রশ্ন নিয়ে এসছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা সেদিকে কাজ করছি। 10টা লোকের পকেটে 10 লাখ টাকা করে দেওয়া আর 10 লক্ষ লোকের পকেটে 10 টাকা করে দেওয়া, ডিফারেন্স তিনি বুঝবেন। আমরা 10 লক্ষ লোকের পকেটে 10 টাকা করে বাড়িয়েছি, আর 10 লক্ষ লোক ইতিমধ্যে 1 লক্ষ করে পেয়েছে।
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মিস্টার এম এ মান্নান এবং মিস্টার নুরুল কবির। দর্শক, কথা হচ্ছিল বা আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে। এক অনিশ্চিত সময়ের মধ্যে এই বাজেট, এবং সামনের সময়টা আসলে কি হবে সেটি কেউই জানেন না। যদিও অনেকেই বলছেন, মন্ত্রী তার সঙ্গে একমত নন যে বাজেটে আসলে তার কোনো প্রতিফলন ঘটেনি। তবে মিস্টার নুরুল কবির যেটি বলছেন যে 29 তারিখ পর্যন্ত যেহেতু সময় আছে, তারা আসলে এটিকে আরো অনেক বেশি বাস্তবায়ন করবার চেষ্টা করবেন এবং তার ভাষায় এটিকে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের একটি বাজেট হিসেবে তৈরি করবার চেষ্টা করবেন, যেটি তিনি অনুপস্থিত দেখতে পাচ্ছেন। এবং অর্থনীতিতে যে সংকট, সেই সংকটের মূল কারণ হিসেবে তিনি চিহ্নিত করছেন দেশে এটি রাজনৈতিক সংকট আছে। এই সংকট যেটি বাজেটের দলিলে প্রতিফলিত হয়নি, সেই সংকটই আসলে সব সংকটের মূলে আছে। মন্ত্রী আশ্বস্ত করেছেন যে তারা চেষ্টা করবেন যা কিছু ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো সংশোধন করবার জন্য, কিন্তু বাকিটা দেখবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে হয়তো 30শে জুন পর্যন্ত। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।